বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুর ইসলাম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা জানি যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধান সাক্ষাৎ করলেন। যদি আমরা জানি না এই সাক্ষাতে কি কথা হচ্ছে, সেটা কতটা সংবাদ আসবে বা আসার সুযোগও সেই অর্থে নেই, বা কতটা আমরা জানতে পেরেছি সেটাও নিশ্চিত নই। বাট আপনাদের অ্যাসেসমেন্ট কি বা আপনাদের ধারণা কি মিস্টার শামসুজ্জামান দুদু? এবং দেশের একটা জটিল পরিস্থিতি, মঞ্জুর ইসলাম মঞ্জুর পত্রিকার শিরোনাম সবাই সরকারের বিরুদ্ধে, এরকম একটা পরিস্থিতিতে যদিও আমরা জানি সবাই যে সরকারের বিপক্ষে দৃশ্যত হয়তো, কিন্তু কেউ কেউ আবার সরকারের খুব কাছেরও, অন্তত এক ধরনের পারসেপশন সেরকম আছেই। আপনাকে ধন্যবাদ, মঞ্জু ভাইকে শুভেচ্ছা। আর যারা এই অনুষ্ঠান নানানভাবে দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। সেনাবাহিনী বা সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য বাহিনী যেগুলো আছে, বিমান বাহিনী বা নৌবাহিনী, তারা একসঙ্গে যখন দেখা করে সরকার প্রধানের সঙ্গে বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে, সৌজন্যতা হতে পারে, অন্য মাত্রাও থাকতে পারে। এটি এখনই তাৎক্ষণিকভাবে বলা খুব কঠিন, নির্বাচনও খুব সন্নিকটে। তবে এই সৌজন্য সাক্ষাৎও অনেক সময় সামগ্রিক বিষয়টি ভালোর দিকে যেতে পারে, সংকটকে মোকাবেলার জন্যে পরামর্শসূচক হতে পারে। আর নির্বাচন তো সামনে বললামই। জাতীয় আন্তর্জাতিক অনেক ধরনের ঘটনাও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, সেই বিষয়গুলো থাকতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এখন যাই হোক, সেনা, নৌ, বিমান বাহিনী বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি বাংলাদেশে গণতন্ত্রের যে উত্তরণের সম্ভাবনা দেখা দিয়েছে এবং যা অত্যন্ত সন্নিকটে, বিশেষ করে নির্বাচন সামনে। নির্বাচন সুষ্ঠু স্বাভাবিকভাবে না হলে গণতন্ত্রের উত্তরণে আমার কাছে মনে হয় কোনো দ্বিতীয় পথ নাই। সেটি যদি প্রাধান্য পেয়ে থাকে তাহলে খুবই আশার কথা, খুবই সুন্দর কথা, এবং সেটি আমার বিবেচনায় পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে অন্যান্য কোনো প্রসঙ্গ সেখানে আলোচনা হবে না বা আসতে পারে না, এটা আমার কাছে মনে হয় না। তবে মজার ঘটনা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অন্য ঘটনা। সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে সবাই ভালো বলেন, ভদ্রলোক বলেন, দেশে এবং বিদেশে তার পরিচিতিটাও অত্যন্ত পজিটিভ, এবং সব বিবেচনাতেই তিনি একজন সফল নেতৃস্থানীয় ব্যক্তি তার জায়গা থেকে। কিন্তু মজার ঘটনা হচ্ছে এত কিছু পজিটিভ প্লাস পয়েন্ট থাকার পরেও হঠাৎ করে শেষে, আলোচনা শেষ হওয়ার পরে যে কথাটার মুখোমুখি আমি নিজেও হয়েছি, ভাই নির্বাচন হচ্ছে তো। অর্থাৎ এক ধরনের, এটাকে সন্দেহ বলবো নাকি অন্য কিছু বলবো আমি জানি না, তবে এই জিজ্ঞাসাটা মানুষ পরস্পরকে করে। কেন করে? সরকারের প্রতি 100% যদি সমর্থন থাকে তাহলে এই কথাটা আসার কথা না। হ্যাঁ, সে ভদ্র, ভালো, নেতৃস্থানীয়, দেশে বিদেশে তার ভাবমূর্তি আছে, কিন্তু এখন এই বিতর্কটা সৃষ্টি হচ্ছে বলা যায় এই সরকার বা সরকার প্রধানের ভূমিকার কারণে। এখন যদি আপনি বলেন বিস্তারিত, তাহলে অনেক লম্বা ফিরিস্তি দিতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তার কাছে যেটি চাওয়া হয়েছিল সেটা প্রায় 1.5 বছরের কাছাকাছি, আর যার কাছে মানুষ চাওয়ার আগে পেয়ে গেছিল সেটা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে নির্বাচন, জাস্টিস শাহাবুদ্দিন। তিনি এত সময়, সংস্কার, বিচার, এই কথাগুলো তখনও ছিল, এই কথাগুলো ছিল না তা না, ছিল, কিন্তু তার প্রধান কাজ তিনি মনে করেছিলেন গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনটা করার দরকার। এই 3টি জোট বা দলের সঙ্গে আলোচনা করে তিনি সেটা করেছিলেন, এবং যথারীতি তার দাবি যেটা ছিল
আমি দায়িত্ব নিতে মানে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারবো, কিন্তু কাজ শেষে আমাকে আমার অঙ্গনে ফেরত ফেরত যেতে দিতে হবে। সেটা তিনি গিয়েছিলেন। তো ইতিহাসে আমার কাছে মনে হয়েছে এই ধরনের মানুষ আমাদের এই 54 বছরের ইতিহাসে আছে। তো যেটি 3 মাসে সম্ভব হয়েছিল সেটি 14 মাসে এখনো সম্ভব হয় নাই, সেই জন্য জিজ্ঞাসাগুলো তৈরি হচ্ছে। জি, মঞ্জুর ইসলাম, আমি যেটা আপনার কাছ থেকে বুঝতে চাই যে নিশ্চয়ই আপনি জানেন বা আমাদের মধ্যে এরকম একটা ধারণা আছে যে সশস্ত্র বাহিনীর সঙ্গে সরকারের যোগাযোগটা খুব বেশি নেই, বা চাইলেই বাহিনী প্রধানরা যে কোনো জাতীয় প্রয়োজনে বা তাদের প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে এখন আর খুব একটা সাক্ষাৎ করতে পারেন না। অতীতে 3 বাহিনী প্রধান বিভিন্ন সময় সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সঙ্গে যেভাবে সাক্ষাৎ করতে। ধন্যবাদ আপনাকে। দুদুভাই অনেক কথাই বলে দিলেন। দুদুভাই হলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন দুদুভাই হলো আমাদের নেতা, এবং দুদুভাই যখন ইলেকশন করলেন সেই ইলেকশনে ভোটার আমি একজন, সেটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। দুদুভাই অনেক কথা কিন্তু বলে দিয়েছেন অলরেডি। তারপরে আমি বলবো যে 3 বাহিনী প্রধান যখন দেখা করেন তখন হয় 3 বাহিনী প্রধান একত্রে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন, না হলে প্রধান উপদেষ্টা তাদের সাথে দেখা করার বা তাদেরকে ইনভাইট করার ইচ্ছা প্রকাশ করেন। 2 পক্ষই কিন্তু ইচ্ছা প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা প্রকাশ করেন যে 3 বাহিনী প্রধান আমার কাছে এসে চা খাবে অথবা আসবে, তারা আসতে বাধ্য। এবং 3 বাহিনী প্রধানও যদি ইচ্ছা করেন, বলেন যে আমরা 3 বাহিনী প্রধান আপনার সাথে চা খাবো, প্রধান উপদেষ্টা কিন্তু তাদেরকে 3 জনকেই অ্যাপয়েন্টমেন্ট দিবেন। সেটা সৌজন্যটা, এটাই হলো রাষ্ট্রের কালচার। এখন আমরা আজকের এই আলোচনাটা কেন করছি? এই জন্য করছি, রাজনৈতিক দলগুলা এই সরকার যখন গঠন হয় তখন বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া দেশের সকল পর্যায়ের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, সকল মানুষ কিন্তু এই সরকারের উপর সাপোর্ট দিয়েছে। এবং প্রফেসর ইউনূসকে যখন এই সরকারের প্রদান করা হয়েছে তখন সবার মধ্যে ধারণা হলো ইয়েস, এই লোক একটা কিছু করবে আমাদের দেশে, কারণ তার ইমেজ আছে, তিনি নোবেল বিজয়ী, তিনি একটা মানে গ্রামীণ একটা উদ্যোগকে তিনি বিশাল একটা আয়োজন করেছেন, তার ইন্টারন্যাশনাল ইমেজ আছে। সব মিলিয়ে প্রত্যেকটা মানুষের কিন্তু এই প্রফেসর ইউনূসের প্রতি একটা আস্থা, বিশ্বাস, ভরসা সবই ছিল। কিন্তু তারপরে যখন দেখা গেল যে তাকে যারা, তিনি তার ভাষ্য অনুযায়ী তিনি বিপ্লবীদের মনোনীত প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান, এবং সেই সরকারের পৃষ্ঠপোষকতায় বলেন বা ছত্রছায়ায় বলেন, যখন একটা নতুন দল হলো বিপ্লবীদের, তখন মানুষের মধ্যে আস্তে আস্তে মোহ কাটতে শুরু করলো যে তবে কি প্রধান উপদেষ্টা 1/11-এর সময় যে রাজনৈতিক দল গঠন করার চিন্তা করছিলেন, যে অভিলাষ তিনি প্রকাশ করেছিলেন নাগরিকদের কাছে, আপনি নিশ্চয়ই মনে আছে, নাগরিকদের কাছে তিনি একটা খোলা চিঠি দিয়েছিলেন, নাগরিকরা যদি চায় তবে তিনি রাজনৈতিক দল গঠন করবেন, একটা খোলা চিঠি দিয়েছিলেন। তার রাজনীতিতে আসার অভিলাষ কিন্তু 1/11 থেকে শুরু, এবং সেই প্রেক্ষিতে কিন্তু শেখ হাসিনার সাথে ওই জায়গাটায় এসে একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়ে গেল ভিতরে। এবং আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে গণফোরাম ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন শুরু হয়, ওই যেদিন পার্টিটা লঞ্চ করা হয় সেদিন কিন্তু ডক্টর ইউনূস বক্তৃতা করেছিলেন কেমন রাজনৈতিক দল চাই। তো সেই জায়গাটায় রাজনীতিতে ওনার প্রকাশ্য অপ্রকাশ্য, সুপ্ত অথবা প্রকাশ্য একটা ইচ্ছা কিন্তু ওনার ছিল। তো এখন এই দলটা যখন গঠন হলো তখন রাজনৈতিক বোদ্ধারা বা রাজনীতি সম্পর্কে যারা জানে, এবং দুদুভাইরা নিশ্চয়ই এটা চিন্তা করেছে, তবে কি প্রফেসর ইউনূসের প্রচ্ছন্নে আরেকটা রাজনৈতিক দল গঠন হলো, এটা কি ওনার ব্রেন চাইল্ড? এরকম প্রশ্ন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি দেখেন যে গত 15টা মাস রাজনীতিতে অনেক কিছু ঘটেছে। আর রাজনীতির তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন বিচার করবেন, তিনি বলেছিলেন সংস্কার করবেন, এবং তিনি বলেছিলেন সর্বশেষ 5ই আগস্টের তিনি যে ভাষণ দিলেন সেখানেও তিনি বলেছেন যে সর্বশেষ 3য় কাজটা আমি করতে চাই, শান্তিপূর্ণ এবং অত্যন্ত ভালো একটা নির্বাচন করতে চাই। 5ই আগস্টের পরে 1 বছর পূর্তির পরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আজকে নভেম্বর, এই সময়টার মধ্যে দেখা গেল যে উনি যে ইচ্ছাটা প্রকাশ করলেন, ইচ্ছাটার পাশাপাশি অন্য যেই বিষয়গুলো ছিল সেগুলো ফিকে হয়ে যাচ্ছে। তিনি ল্যাবরেটরিতে ঢুকাই দিলেন সংস্কারের বিষয়টা, এতগুলো সংস্কার কমিটি করলেন,
সেই সংস্কার কমিটিগুলোকে আবার এক জায়গায় এনে করার জন্য একটা ঐক্যমত্য কমিশন করলেন। এখন শোনা যাচ্ছে সংস্কার কমিশনের যে ঐক্যমত্য কমিশনের যে রিপোর্ট, এইটা বাস্তবায়নের জন্য নাকি আরেকটা কমিশন হবে এবং খুব দ্রুত বোধহয় সেই কমিশনটা হবে, এবং সেইটারও নাকি মানে হেডেড বাই প্রফেসর ইউনূস এবং ভাইস প্রেসিডেন্ট হলো আলী রিয়াজ সাহেব হবে, আরেকটা কমিশন হচ্ছে। তো এখন ল্যাবরেটরির মধ্যে চলে গেল, এখন ল্যাবরেটরির চেষ্টায় তখন রিপোর্ট পাচ্ছি না আমরা। রিপোর্ট যা পাচ্ছি তাতে দেখা গেল যে ঐক্যমত্য কমিশনের এই প্ল্যাটফর্মের মধ্যে বসে মিনিমাম ঐক্যমত যেটা হয়েছিল সেই জায়গাটায় ম্যাক্সিমাম অনৈক্য তৈরি করে দিল। যেই জায়গাটা আমরা চিন্তা করছিলাম যে এই ঐক্যমত্যের পরে আমরা নির্বাচনের দিকে যাব, দেশটা অর্থনৈতিকভাবে একটা রুইন হয়ে গেছে, সামাজিকভাবে কোনো নিরাপত্তা নাই, আইনশৃঙ্খলা অবস্থা খুব খারাপ। এই দেশটা মনে করা হয়েছিল যে প্রফেসর ইউনূসের এই ফেস ভ্যালুর কারণে বিদেশি বিনিয়োগ অনেক আসবে, আমরা অনেক কিছু করে ফেলবো, এবং বিনিয়োগ একটা সামিটও কিন্তু হলো, কিন্তু রেজাল্ট হলো শূন্য, আমরা কিছুই করতে পারলাম না। 285টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, 122টা টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। আমাদের আন্দোলনটা কি ছিল? এটা চাকরির জন্য। দারিদ্র্য সীমার নিচে মানুষের সংখ্যা বেড়ে গেছে। আমাদের আন্দোলনটা কি ছিল? এটা চাকরির জন্য। আমরা 15 মাসে সরকারের পক্ষ থেকে একটা চাকরি দিতে পারলাম না, হাজার হাজার মানুষ বেকার হয়ে গেল। তো সেই জায়গাটায় যখন নির্বাচনটা এখন হবে কি হবে না, দুদু ভাই যেটা বললেন, দুই শ্রেণীর মানুষের কাছে সাধারণ মানুষ এই প্রশ্নটা করে, সাংবাদিকদের কাছে করে আর রাজনীতিবিদদের কাছে করে, ভাই নির্বাচনটা হবে। এখন দুই শ্রেণীর মানুষ আমরা, আমি মনে করি। আপনি কি উত্তর দেন বা উত্তর যাই দেন, আপনি কি মনে করেন? আমি মনে করি, আমি যেটা বলি সেটা হলো যে কেন হবে না, আমি আশাবাদী মানুষ, নির্বাচন তো হতে হবে, কিন্তু ভিতরে ভিতরে মনের মধ্যে যেটা থাকে সেটা হলো আসলেই কি নির্বাচন হবে। আপনি দেখেন আমরা খুব রিসেন্ট দুইটা জিনিস কিন্তু দেখছি, এই যে এখন রাজনৈতিক মধ্যে যে সংকটটা তৈরি হয়েছে, নির্বাচন হবে কি হবে না, আমরা 75 আমরা 71কে সামনে রাখবো না 2024কে সামনে রাখবো, যেই বিতর্ক নতুন করে এখন তৈরি হয়েছে, সেই বিতর্কের তৈরি হওয়ার আগে আমাদের দেখতে হবে যে ইকবাল করিম ভূঁইয়া কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, তার তিনি বলেছিলেন যে এই সরকার আরো 2-3 বছর থাকবে। ঠিক তার পরপরই তথ্য উপদেষ্টা তিনি বলেছিলেন যে রাজনীতিতে সংঘাত তৈরি হবে, কয়েকটা মাস একটু অপেক্ষা করেন। তবে কি আমি ধরে নিব যে প্রফেসর ইউনূসের সরকার, ঐক্যবদ্ধ কমিশন সব মিলিয়ে যা করছেন, এটা ডুয়েল ডিজাইনড, সে ডুয়েল ডিজাইন, কাউকে না কাউকে উনি আগে ফোরকাস্ট করছেন, যেটা রাজনীতিবিদটা ওই সময় ধারণ করতে পারে নাই। এখন আমরা তো এখনো মনে করতে চাই যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হওয়া উচিত। জি, আমি আসছি মঞ্জু আপনার কাছে। মিস্টার শামসুজ্জামান দুদু, আমি একটা অপ্রীতিকর প্রশ্ন করি। অপ্রীতিকর প্রশ্ন এই অর্থে যে অনেকেই বলছেন যে এই যে সংশয়, মঞ্জুর ইসলাম যেমনটা করছেন, তার কাগজ লিখছে, অন্যান্য কাগজ দিচ্ছে, অনেক বিশ্লেষকরা নানা কিছু বলছে, কিন্তু আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে বিএনপি এই যে আশাবাদ মানে এত বেশি পজিটিভ, মানে প্রশংসা করতে 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 এই সরকারের সব ভালো, অথচ কয়েক মাস আগে বিএনপি অনেক সমালোচনা করেছে, কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। হঠাৎ করে জুন মাসের পরে ইউটার্ন নিয়ে সব ভালো, এমনকি আপনার দলের প্রতিষ্ঠাতাকেও এখন সরকার প্রধানের মধ্যে দেখা যায় একই রকমের প্রতিশ্রুতি, সেই সব কথা আমরা শুনলাম। আবার এখনই আপনারা এই মাত্র কয়েকদিন ধরে বলা শুরু করলেন যে এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তো যখন অন্যান্যরা বলছিল বা আপনারাও একটা সময় এরকম বুঝতে পারছিলেন যে এই সরকার আসলে রাইট ডিরেকশানে নেই, এই সরকার আসলে নিরপেক্ষ নয়, এই সরকারের আসলে ডেলিভার করবার কোনো রকমের সক্ষমতা নেই, সেই আপনারাই হঠাৎ করে পুরো উল্টে গেলেন, আবার এখন বলছেন। তাহলে আপনাদের অ্যাসেসমেন্টের মধ্যে এত দুর্বলতা কেন? আপনারা কেন একটা জিনিস বুঝতে পারেন না? কারণ আপনাদেরই তো বোঝার কথা, আপনারাই নেতা, আপনারাই দেশকে পরিচালনা করবেন, সো জাতি তাকিয়ে থাকে আপনাদের দিকে। আর এখন যখন মঞ্জুর ইসলামের ভাষায় আওয়ামী লীগ নেই, তখন গোটা জাতি তো সবচেয়ে বেশি পছন্দ করি আর না করি বিএনপির উপরই ভরসা করতে হচ্ছে, একটা মধ্যপন্থার নিদেন পক্ষে সেন্টার রাইট একটা পলিটিক্যাল পার্টি। কিন্তু আপনাদের এই যে মানে খুব খারাপ ভাষায় বললে যে আপনাদের পলিটিক্যাল অ্যাসেসমেন্টই তো কারেক্ট না, আপনি কি ডিসএগ্রি করতে পারবেন? আপনি আপনার মতো করে বলেছেন।
আমি আপনাকে প্রভোগ করছি আসলে। না না না, সেটা না। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার দেখার মানে ভূমিকা, এমনকি প্রতিটা মানুষের নিজস্ব একটা লক্ষ্য থাকে, দেখার অবস্থা থাকে। সেই জায়গা থেকে আপনি তো বিএনপির ধরেন গত 13 মাসের ভূমিকা, এটা অবশ্যই আপনি আপনার বিশ্লেষণে যেটা ধরা পড়েছে, পর্যবেক্ষণ। আমি আরো পেছনে যেতে পারতাম, কিন্তু এটা তো পাস্ট, এই জন্য গেলাম না। না, সেই জন্য এটা আপনি বলতেই পারেন, এটা আমার কাছে অমূলক মনে। কিন্তু রাত্রের খাবার যদি আপনি সকালে প্রত্যাশা করেন নাস্তার সময়, সেটা নাও মিলতে পারে। এবং তখন যদি রাগারাগি করে কেউ, তাহলে হয়তো তার স্মৃতির প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। দুপুরের ব্যাপারটা সকালে আর রাত্রি আমার বিবেচনা। কথা বলে ইন্টারাপ্ট করা হবে বলতে চাই, বাট আমার পাল্টা যুক্তি আছে। না না, অবশ্যই যুক্তি থাকবে, অবশ্যই। রাতের যদি বিরিয়ানি খাওয়ার কথা বলেন, পুরনো ঢাকা এখনো সকালবেলা ব্রেকফাস্ট করে, আমি অবশ্যই দ্বিমত করব না, আমি এটা করব না। আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম 24 জুলাই বা আগস্টের যে পরিবর্তন, অর্থাৎ স্বৈরতন্ত্রের পতন এবং গণতন্ত্রের সম্ভাবনা হোক বা প্রতিষ্ঠা হোক, এটা রাজনৈতিক দল হিসাবে আগাগোড়া 16-17 বছর ধরে বিএনপি এই লড়াইটা রাজপথে করেছে। তার জন্য তার যে মানে ভূমিকা, এই ভূমিকা নিয়ে আমি অনেক দীর্ঘ সময় লেগে যাবে, কিন্তু খেসারত কম দেয় নাই। গুম হয়েছে, খুন হয়েছে, মানে যেটা আমরা জানি 16 লক্ষ আসামির, তার হয়তো 50 লক্ষই কোনো না কোনোভাবে বিএনপি বা অঙ্গ সংগঠনের। তো এই সবগুলোর শেষটা আমরা মনে করেছি যে একটা পরিবর্তন হবে, এবং হয়েছে। সেখানে অন্যান্য, যেমন আমাদের ছেলেমেয়েরা যারা আমাদের সন্তান তুল্য, তাদের নির্বিচারে যে আত্মহত্যা, ত্যাগ, সেটিতে আমরা কোনোভাবেই পাশ কাটাতে পারি না। তাদেরও স্বপ্ন যে এই স্বৈরাচারের হাত থেকে আমরা বাঁচি, স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচি, সেটা হয়েছে। হওয়ার পরে এর বড় মানে দায়ভাগ বলবো, দায়িত্ব বলবো নাকি জানি না, সবাই বিএনপির দিকে তাকিয়ে আছে বড় পার্টি হিসাবে, যেহেতু একাধিকবার সে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রেখেছে, এবং যেটি পজিটিভ, আমার বিবেচনায় পজিটিভ আমার কাছে মনে হয়েছে। তার কাছ থেকে দ্রুত একটি গণতন্ত্র উত্তরণের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটা তার কাছে প্রত্যাশা করেছে সরকার। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে যারা আছে তারা কেউ বিএনপি করে এটা বলা ঠিক হবে না, তারা তাদের মতো করে। কিন্তু সরকারের সাফল্য ডক্টর ইউনূসের ঝুড়িতে গেছে, ব্যর্থতাগুলো এসছে বিএনপির ঘাড়ে। সরকারের কি কি সাফল্য আপনি একটু পরে আমাকে বলবেন, না পরে বলবেন আমাকে, আমরা শুনতে চাই। বলবো আপনাকে, ব্যর্থতার দায়ভাগটা বিএনপি, সরকারের না, বিএনপি। মনে করা হচ্ছে অনেকে যে এটা বিএনপির সরকার, বিএনপি সমর্থন দেয়। আমরা ছাড়াও তো অনেক রাজনৈতিক দল আছে যারা ওই সরকারকে সমর্থন দিয়েছে, এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়েই জনগণের সরকার হিসেবে এটা পরিচিতি লাভ করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, সরকার যখন বলে এই নির্বাচন দিচ্ছে, এই নির্বাচন হচ্ছে, ঐতিহাসিক দায়িত্ব তাদের, ঐতিহাসিক একটা নির্বাচন করবেন যেটা তারা প্রতিশ্রুতিবদ্ধ, তখন এই নিয়ে কোনো মানে কারোর বিরোধিতা নাই। কিন্তু কিভাবে হবে, যে নির্বাচনকে ঘিরে যে একটা উৎসাহ উদ্দীপনা থাকে সারা দেশে, এখনো পর্যন্ত সেটা নাই। একটা দলের আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম বা ধর্মান্ধ যে দলই বলি না কেন, তারা নির্বাচনে কখনো সমর্থন দিচ্ছে, কখনো বিরোধিতা করছে, কখনো পক্ষে যাচ্ছে, কখনো বিপক্ষে যাচ্ছে, কিন্তু তারা তাদের প্রস্তুতি অনুযায়ী সব সিটে 300-র বোধহয় আমি যেটা শুনেছি 298টা সিটেই তারা মনোনয়ন চূড়ান্ত করেছে। সে ব্যানার, ফেস্টুন, মিছিল সব তারা করছে, কিন্তু তারা আবার নির্বাচনের বিরোধিতা কখনো কখনো করছে। বিএনপি যখন নির্বাচনের জন্য আশাবাদ প্রকাশ করছে এবং নির্বাচন যথাসময়, যেটা সরকার ঘোষণা করছে তার মধ্যে করার কথা বলছে, তখন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে বিএনপি নির্বাচন ছাড়া আর কিছু নাই।
যেটা শুরুতে তা আরো ন্যাক্কারজনক ভাষায় বলা হয়েছে, মানে শুরু অভ্যুত্থানের পরপর বিএনপি নির্বাচন ছাড়া আর কিছু যায় না, ক্ষমতা ছাড়া আর কিছু চায় না। কেউ কেউ বলার চেষ্টা করছে মানে একটি দলকে ক্ষমতায় আনার জন্য এই গণঅভ্যুত্থান প্রয়োজনে এই সরকার 10 বছর যতদিন খুশি থাকতে পারে, 2-3 মাস পরে এটা এসে 5 বছরে ঠেকছে। এখন কেউ বলে না যে আর 5 বছর না আরো 2 বছর থাকুক, এটা কেউ বলে না। কেন বলে না? কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু মাত্র কিছুদিন আগে আল জাজিরার মাহাদি হাসান, যিনি এখন আল জাজিরাতে নেই মেট্রোতে জেট্রো, সেখানে বলেছেন মানুষ তাকে 50 বছরও চায়। এটা আমি মানুষের কথা বলছি, যে মানুষ চায় না, দল চায় না। উনি ওনার মতো করে বলেছেন, ডক্টর ইউনূস সাহেব বলেছেন। উনি যদি 100 বছরও বলতেন আমার কাছে ওটা গুরুত্বপূর্ণ না। যে কোনো মানুষ তো 100 বছর 200 বছর বাঁচার স্বপ্ন দেখতে পারে। উনি ক্ষমতায় থাকা যদি 84 বছর বয়স সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তারও 50 বছর যদি হয় তাহলে মানে ওনার বয়স কত লাগবে? তো এটা যদি তার মাথার মধ্যে না থাকে তাহলে এটা স্বাভাবিক ব্যাপার বলে আমার ধরা ঠিক না। তো যে কোনোভাবেই বলি না কেন, এই সরকার গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরাই তাকে ডেকে এনে বা ছাত্ররাই তাদের সম্মিলিতভাবে ডেকে এনে এই সরকারকে ক্ষমতায় বসছে। প্রত্যাশা পূরণ হয়েছে কি হয় না, এখন যদি বিশ্লেষণে যাই, তা আমি একটু আগেই বললাম ডক্টর আমাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে কোনো রকম অজর আপত্তি ছাড়াই, তখনও সংস্কারের কথা ছিল, বিচারের কথা ছিল, কিন্তু নির্বাচন করতে তিনি এক পাও পিছিয়ে পা হননি। তার সঙ্গে বর্তমান ওটাও অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এটাও। তো এখন মানে এনার সদিচ্ছা থাকলেও বাস্তবতায় উনি অনেক দূরে আছেন। আপনি যেটা বললেন, অনেকেই বিশ্বাস করে, মানে তার সংখ্যা হয়তো কম হতে পারে, যে এত সহজে তিনি যাবেন না। তা আমি এটা বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন তিনি দিবেন এবং একটি সফল নির্বাচনের মধ্য দিয়ে তিনি বিদায় নেবেন। আর নির্বাচিত সরকার, যারা নির্বাচিত জনগণ যাকে ভোট দিক, তারা সরকার গঠন, পার্লামেন্টে গিয়ে একটা স্বস্তিদায়ক সুস্থ স্বাভাবিক পরিস্থিতি তারা ফিরিয়ে আনবেন, এটা আমি মনে করি। যদি সেটা কোনোভাবে ব্যত্যয় ঘটা অনেক কারণ থাকতে পারে, তার ভিতরে একটি অন্যতম কারণ হচ্ছে স্বৈরতন্ত্রের কারণেই কিন্তু সরকারের বিরুদ্ধে এই দেশবাসী মাঠে নামছে গণতন্ত্রের প্রত্যাশায়। সেই গণতন্ত্র যদি তারা ফিরে না পায়, সাধারণ মানুষ 3টে নির্বাচনে ভোট দিতে পারে না, এটা অনেক, সেই ভোটটা আমি ফেরত দিতে পারলাম কিনা, যদি না দিতে পারে তাহলে এই সরকারের সঙ্গে অতীত সরকারের পার্থক্যটা নির্ণয় করা কঠিন হবে। সেই জন্য আমরা আমাদের দলের মহাসচিব কিন্তু স্পষ্ট করেই, আপনি বললেন আগে এই কথা বলছে, মাঝে এই কথা বলছে, এখন আপনারা এটা বলছেন, রাজনীতি একটা প্রভাবমান মানে ভূমিকা রাখে। শুরু থেকে সম্ভাবনা থাকলে সমর্থন থাকে, যখন সম্ভাবনা তিরোহিত হয় বিরোধিতা থাকবে। পাকিস্তান তো এই দেশের মানুষ তৈরি করেছিল, 56% বাঙালি মুসলমান একক সংখ্যাগরিষ্ঠ ছিল। এই দেশের পাকিস্তানের প্রস্তাবকারীও হচ্ছে শেরেবাংলা ফজলুল হক। সে পাকিস্তান ভাঙতে তো আমাদের খুব বেশি সময় লাগে নাই, কারণ হচ্ছে আমরা প্রত্যাশা আমাদের পূরণ হয়নি পাকিস্তানে। আমাদের চাকরি বাকরি, মঞ্জু ভাই এখন যে কথাটা ব্যাখ্যা করে বললেন, এটা সত্য। তো 40 লক্ষ বেকার ছিল, এখন সেটা দেখা যাবে 50-60 লক্ষ বেকার। চাকরি তো একটাও নেই। বিচার আশা মানে যেটা আমরা প্রত্যাশা করছি না, টাকা যেভাবে মানে পাচার হয়েছে, লুটপাট হয়েছে, একটা টাকা ফেরত আসছে। ওই যে সবাই প্রত্যাশা করছে দেশে বিদেশে তার একটা কানেকশন, মানে সরকার প্রধান হিসাবে প্রশংসা আমও করেছে, কিন্তু একটা টাকাও তো আসে নাই। আর অস্ত্র নামে বেনামে প্রচুর অস্ত্র, এটা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে। যারা আপনার মিডিয়াতে আছেন বা আমরা রাজনীতি আছে সবাই আমরা জানি, সে একটা অস্ত্র উদ্ধার হয়নি। তাহলে পরে টাকা আসলো না, অস্ত্র উদ্ধার হলো না, চাকরি হলো না। এখন আমি আর কি বলবো? মঞ্জুর ইসলাম, আমি জাস্ট আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে এখন করিডোরে যেটা আলোচনা বা পারসেপশন যেটা, সেটা হচ্ছে
জামাত এবং বিএনপি নেক টু নেক লড়াই, কিন্তু সাধারণভাবে আমরা জানি হিস্ট্রি যেটা বলে জামাত আর বিএনপির জনসমর্থনে আকাশ আর পাতালের পার্থক্য। কিন্তু মাত্র 1 বছরের মধ্যে এই যে আলোচনাটা উঠছে, এবং কেউ কেউ এমনও বলছেন যে নির্বাচন হলে ধারণা ফলাফলের যেটা সেটা একেবারে সম্পূর্ণ উল্টেও যেতে পারে। কেন এইরকম একটা অবস্থা তৈরি হলো? মানে বিএনপিকে নিয়ে আজকে বিএনপি এই আলোচনার মধ্যে জামাতের সঙ্গে যে বিএনপির ঘাড়ে জামাত নিঃশ্বাস ফেলছে, ছাত্র সংসদগুলো নির্বাচন, যদি অনেকে বলেন ওই নির্বাচনে কিছু যায় আসে না, কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু এই আলোচনাটা আছে। এই আলোচনাটা অতীতে কখনোই ছিল না, গত 53-54 বছর এই আলোচনা ছিলই না, কিন্তু মাত্র 1 বছরের মধ্যে এই আলোচনা খুবই পরিধানযোগ্য আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেন? এটা আমি একটু পিছনে যেতে চাই। বিএনপির জামাতের সাথে সম্পর্কের শুরুতেই ভুল করেছে। ভুলটা এই জন্য করেছে, বিএনপি হলো মুক্তিযোদ্ধার দল, বিএনপির প্রতিষ্ঠাতা হলো সেক্টর কমান্ডার, বাংলাদেশে সেক্টর কমান্ডার সেনাপ্রধান, তা জিয়াউর রহমানের দল হলো বিএনপি। জিয়াউর রহমানকে যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন, আর জামাত ইসলামকে যারা দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। কিন্তু আমরা দেখলাম রাজনীতিতে বিএনপি তাদেরকে সমমনা বলল, আর যারা দেশের পক্ষে ছিল না আর যারা তাদের পক্ষে ছিল তারা দুইটা সমমনা হয় কিভাবে? আপনার বালু নদীর পানি, শীতলক্ষার পানি, দুইটা পানি সমান্তরাল বয়ে যাচ্ছে কিন্তু ডেমরারের দিকে, একটা কালো একটা একটু মেটে রঙের, ওই পানিও কিন্তু মিশছে না, কিন্তু আপনারা তাদেরকে সমমনা বললেন। শুরু থেকে এই ঝামেলাটা কিন্তু শুরু হয়ে গেল। তারপরে আসেন এখনকার সময় অবস্থা। গত 16 বছর কি হয়েছে? বিএনপির নেতা কর্মীরা কেউ বাড়ি ঘরে থাকতে পারে নাই। হ্যাঁ, অনেক নির্যাতন হয়েছে, সবই হয়েছে, একইভাবে জামাতের উপরে হয়েছে। জামাত করল কি, তাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন সেক্টরে এক্সপার্ট করে তুলল। যারা একটু লেখাপড়ায় ভালো তাদেরকে দলে দলে লন্ডন পাঠাই দিল বারেট ল করার জন্য, বিদেশে পাঠাই দিল লেখাপড়া করার জন্য। আর এইখানে যারা আছে পালায়া বা বিভিন্নভাবে, তাদেরকে ডিজিটালি এমন এক্সপার্ট করলো, প্রত্যেকে দক্ষ হয়ে গেল। এই যে 1 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন, ছাত্রদল নির্বাচন করছে 1 মাস সময়ের মধ্যে, আর তারা কিন্তু নির্বাচন করছে পুরো 1 বছর সময় নিয়ে, কারণ নির্বাচনের প্রস্তুতিটা তাদের কাছে ছিল। আজকে এখনও দেখেন ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের কাছে বিএনপি একদম শিশু নাই, এবং এটা নিয়ে বিএনপি চিন্তাও করে না। শুধু তাই না, আমি যদি একদম ক্যাটাগরিক্যালি বলি, দুদুভাইয়ের আসন হলো চুয়াডাঙ্গা 1। দুদুভাই এখন পর্যন্ত জানে না ওনার আসনে ভোটার কয়জন। আমি বলতে পারি দুদুভাইয়ের সামনেই তো, কিন্তু ওনার যে প্রতিপক্ষ মাসুদ পারভেজ রাসেল, জামাতের প্রার্থী, তিনি কিন্তু প্রত্যেকটা ভোটারের নাম এবং ফোন নাম্বার তার ডাটাবেজে আছে, এবং ওই প্রত্যেকটা নাম এবং ফোন নাম্বার দিয়ে তারা এখন থেকে যোগাযোগ করতে। দুদুভাইয়ের আসনে কয়টা ভোটার দুদুভাইয়ের ফোন নাম্বারে আছে আমি জানি না, তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে। আরেকটা জিনিস হলো, এই মুহূর্তে দীর্ঘদিন বিএনপি এবং আওয়ামী লীগের খেলা ছিল। আমরা যেমন আবুহানি এবং মোহামেডানের খেলা দেখলাম, মোহামেডানের প্লেয়াররা জানতো আবুহানির কোন প্লেয়ার কিভাবে খেলে, এবং বিএনপি এবং আওয়ামী লীগের খেলাটা হয়েছিল এতদিন, যাদের বয়স অ্যাবাভ 60 তারা খেলতো, কিন্তু তারা খেলাটা বুঝতো। কিন্তু এই সময়ে এসে খেলাটা হয়ে গেছে আন্ডার 30। এখন মাঠের খেলোয়াড় কিন্তু আন্ডার 30। বিএনপির যারা খেলতেছে তারা কিন্তু অ্যাবাভ 60। এই যে 30 বছরের গ্যাপ, এই গ্যাপের কোনো প্রস্তুতি বিএনপির নাই। দলীয় নেতাকর্মীদেরকে যে ডিজিটালি এক্সপার্ট করা, এই যে ধরেন বিভিন্ন জায়গায় কথাবার্তায় যে প্রস্তুতি, আগামী নির্বাচন হবে ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী নির্বাচন হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। ডিজিটাল প্ল্যাটফর্মের নির্বাচনের জন্য জামাতে ইসলামী তাদের প্রত্যেকটা আসন ধরে ধরে তাদের প্রার্থীদের বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ফেলেছে, এবং প্রতিপক্ষ বা বিএনপির কে হইতে পারে তার বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করে রেখে দিয়েছে। কিন্তু বিএনপির কি সেই প্রস্তুতি আছে? ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটালি আপনি নির্বাচন করার মতো কিচ্ছু না। আপনার এই যে ছাত্রদল, সারা দেশের যে ছাত্রদলের যে কর্মীরা, তারাও তো যদি ডিজিটালি এক্সপার্ট হয় তাও তো ফেস করা যায়।
সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। তো এখন তাদের মাঝখানে এই যে একটা বিরাট শক্তি দাঁড়ায় গেল ভিতরে ভিতরে ক্যাম্পিংয়ের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় যে দাঁড়ায় গেল, এই প্রস্তুতিটা যখন না থাকবে, আপনি দেখেন জামাতের বিরুদ্ধে কোথাও একটা কথা বলেন, দেখবেন ঝাঁক দিয়ে আপনার উপর ঘাড়ের উপর চাপবে। কথা বলার শুরু করার আগে শেষ করা যায় না, শেষ করা যাবে না। কিন্তু আপনার বিএনপির পক্ষে একটা কথা বলেন, বিএনপির নেতাকর্মীদের ভাবটা এরকম, আমার পক্ষে তাকে বলতে বলছে কি, আমি কি তাকে বলছি যে আমার পক্ষে কথা বলো? এবং বিএনপির পক্ষে কিন্তু বহু মানুষ টেলিভিশনে কথা বলতেছে, খবরের কাগজে লিখতেছে, দুদুভাইকে সাক্ষী রেখে, যারা বিএনপি করে না, দুদুভাইকে সাক্ষী রাখতে বলতেছি। বিএনপির কোন নেতা কাকে একটু ফোন করে বলছে যে ভাই আপনার এই কথাটা ভাল লাগছে, থ্যাংক ইউ, বা আপনার এই লেখাটা ভাল লাগছে, থ্যাংক ইউ? এইটা তাদের মধ্যে নাই। কিন্তু জামাতে ইসলামের বিরুদ্ধে কেউ যদি একটা কথা বলে বা কেউ যদি লেখে, তারা ফোন করে কিন্তু বলে ভাই আপনার এই লেখাটা পড়লাম, অথবা আপনার টক শোতে এটাতে দেখলাম, ভাই হ্যাঁ ঠিকই বলছেন, কিন্তু আমাদের তো ভাই ভালো জিনিসও আছে, সেটা একটু বলেন না। তারা কিন্তু এইভাবে কথা বলে। কিন্তু বিএনপির পক্ষে বললে বা বিপক্ষে বললে তাদের কিচ্ছু আসে যায় না, এরকম একটা ভাব হয়ে গেছে। এখন সাধারণ মানুষের এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল, প্রতিটা মুহূর্তে একটা করে কন্টেন্ট তৈরি হচ্ছে। এখন এআই দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে, তাদের বিরুদ্ধে কন্টেন্ট তৈরি করতেছে। একটা নতুন কন্টেন্ট আমি দেখলাম, কয়েকজন মহিলা বলতেছে লাগারে লাগা, দানের শীষ লাগা, এরকম নেকেটলি এরকম একটা প্রচার করতেছে। কিন্তু এই যে এআই দিয়ে করলো, এইটার নিচে এই যে সমস্ত কমেন্ট আসতেছে, আমি একটাও দেখলাম না যে বিএনপির পক্ষ থেকে অথবা বিএনপি মনস্কা কোনো নেতাকর্মী এই ধরনের অশ্লীল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অথবা ইঙ্গিত করে এরকম কন্টেন্ট মানে বন্ধ করার জন্য অথবা প্রতিবাদ করার জন্য কেউ একটু লিখেছে। তো আপনার সামনে অবারিত দ্বার, আকাশ খোলা, আপনার ডিজিটাল দুনিয়া খোলা, সেই জায়গায় আপনার যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নাই। আপনি খালি বলতেছেন লাখে লাখে সৈন্য আছে, হাজারে হাজার, গুনিয়া দেখিলাম মাত্র 17,000। আপনার হাতে তো 17,000, আপনি তো গুনতেও পারেন না। এই যে দুদুভাইয়ের আমি বললাম, তো দুদুভাই বলুক ওনার এখানে এখন ভোটার কতজনের ফোন নাম্বার ওনার কাছে আছে, কতজনের সাথে এখন পর্যন্ত উনি যোগাযোগ করছেন। আমার তো মানে তাদের কাছে উনি এখন পর্যন্ত শিশু এই জায়গাটায় সমস্যাটা তৈরি হয়ে গেছে। আমি একটু অন্যভাবে একটা ছোট প্রশ্ন করি, এবং আমি বিশ্বাস করি যে আপনি আমার উপরে অসন্তুষ্ট হবেন না। আপনি একটা প্রাজ্ঞ রাজনীতিক, আমাদের দীর্ঘকালের সম্পর্ক। আমরা এই যে জামাত শিবিরের উত্থানের পেছনে একটা বড় কারণ বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যে তারা ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। আমরা এর আগে ওবায়দুল কাদেরের মুখ থেকে বিভিন্ন সময় শুনতাম যখনই কোনো দুর্ঘটনা ঘটছে, সাবোটাজ হচ্ছে, আমাদের মধ্যে জামাত শিবির ঢুকে পড়েছে, তারা এগুলো করছে। সো আমরা নানা কারণেই এখন এই প্রশ্নটা করতে হচ্ছে, কারণ আমরা এর আগে জানি যে জামায়াত ইসলামীর যেমন আওয়ামী লীগকে 86 সালের নির্বাচনে নিয়ে যাওয়া, 18 সালে বিএনপিকে প্রভাবিত করা, বিভিন্ন সময় তাদের প্রভাব বড় বড় রাজনৈতিক দলগুলোর উপর, অনেক মৌলিক জায়গায় তারা কিন্তু বড় দলগুলোর উপর প্রভাব বিস্তার করতেছে। এটা যারা রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন। আমার একটা কৌতূহল, আমি একটু বুঝতেও চাই, বা আপনাদের কোনো অ্যাসেসমেন্ট, আপনারা কি নিজেরা একটু খোঁজখবর করে দেখেছেন দলের ভেতরে যে আপনাদের দলের ভিতরে কি পরিমাণ জামাত শিবিরের লোকজন আছে, একদম কেন্দ্রীয় নেতৃত্ব থেকে নিচ পর্যন্ত? মানে গুপ্ত রাজনীতি, গুপ্ত রাজনীতি, কারণ তারা এই বিষয়ে যেতে এক্সপার্ট, ইতিমধ্যে প্রমাণিত, এবং তাদের স্বীকারোক্তিও খানিকটা আছে। এবং বিএনপির কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে মনে হয় যে আসলে বিএনপি যে রাইট ট্র্যাকে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছে না, কোথাও কোথাও গিয়ে থমকে যাচ্ছে, আটকে যাচ্ছে, বিভ্রান্ত হচ্ছে। আপনারা একদিন নাও করতে পারেন, বাইরের থেকে আমাদের অনেকের কাছে হয়তো সেটা মনে হতে পারে। এখন আমাদেরকে আপনারা তার ভাষায় অ্যাকসেপ্ট করবেন কিনা, বা আমাদের এই ভিন্ন মতগুলোকে আপনারা বা আপনাদের জন্য যে পরামর্শ সেগুলো আপনারা গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন, বা এগুলো বিবেচনা করতে পারেন, না করতে পারেন। কিন্তু আসলে এরকম কোনো চিন্তা আপনাদের মধ্যে আছে যে আসলে একটু খতিয়ে দেখা দরকার, যে আমাদের মধ্যে কোনো গুপ্তচর 40 বছর একটা রাজনৈতিক দল শুধু টিকে থাকে, এটা ভাবলে এই শতাব্দীর শেষান্তের শুধু বললে ভুল হবে। টিকে থাকাটাই তো সবচেয়ে বড় কথা রে। টিকে থাকার সঙ্গে আপনি ডেলিভার করতে পারছেন কিনা, আপনি জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারছেন কিনা, আপনার সম্পর্কে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না, সেটাও বড় কথা। আমরা চাইছি স্বৈরতন্ত্র পতন হোক, এটা সফল হয়েছে। কেউ যদি বলেন যে এই পতনটা আপনারা যে পরিমাণ জনসমর্থন আপনারা আরও 7-8-10 বছর আগেই করতে পারতেন, এটা আপনি বলতে পারেন, অন্য বলতে পারে, কিন্তু সাফল্যের যখন আপনি প্রশংসা করতে ব্যর্থ হবেন
তখন সত্যের বিপক্ষে আপনি চলে যাবেন। আপনি কোনো না কোনোভাবে এটা পেঁচাবেন। এটা 15 দিন আগেও তো হতে পারত। তার মানে ব্যাপারটা এরকম, তুই করলি বলে। আমার মনে হয় যে বা আপনাদের বাইরের অনেক রাজনৈতিক পর্যবেক্ষক, বিশ্লেষক, সাংবাদিক যারা টেলিভিশন শোতে কথা বলেন, যারা আপনাদের দল করেন না, তারা অনেকে আপনাদের হয়ে বলেছেন যে এই যে যারা আন্দোলনের নেতৃত্বের বা কৃতিত্বের দাবিদার, আপনাদের চাইতে বেশি বোধহয় কম বলেন নাই, তারা অনেক বলেছেন যে বিএনপির তো আসলে এত শত মানুষ মারা গেছে, তারাই সবচেয়ে বেশি জেল জুলুমের শিকার হয়েছেন। এটা সবাই বলেছে। এখন আপনারা যদি না শুনেন বা সেগুলোকে এটা আপনি বলেন, গ্রহণ করতে, আমি বলার পরে এখন স্বীকার করছে। এর আগে তো আপনি বললেন 10 বছর আগেই তো আপনার করতে পারতেন, কারণ তারপরে সামর্থ্য ছিল। যতগুলো সমালোচনা করছেন, যেমন কিন্তু না, আমি বলেছি আপনি 10 বছর আগে পারতেন, কিন্তু আমি এই কথা বলিনি যে আপনি ত্যাগ স্বীকার করেননি, আমি এই কথা বলিনি যে আপনার লোক মারা যায়নি, আমি এই কথা বলিনি যে আপনি জেল খাটেন। উচ্চারণ আছে বিএনপি আমার প্রশ্ন হচ্ছে ছোট করার একটা দৃষ্টিভঙ্গি, আপনি মাইন্ড করেন না। আপনি যখন বিএনপিকে ছোট করবেন, আপনি এক ধরনের উৎফুল্ল হতে পারেন, হতেই পারে, কিন্তু বিএনপি না থাকলে এই স্বৈরতন্ত্রের নড়িয়ে দেওয়ার শক্তি গত 16 বছরে ছিল না। যেমন মঞ্জু ভাই যে রাজনীতি বিশ্বাস করুক না কেন, বিএনপিকে সমালোচনা করে এবং বিএনপির সামনে রেখে ভোটার সংখ্যা কত, মানে ছোট করার একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। তো সমালোচনা করলেই আপনারা ছোট করা বলবেন? না, সমালোচনা না, এটা জামাত মানে জানে। উনি জানেই না যে এখনই গুগলে টিপ দিলে এখনই জানা যাবে, আমি না জানলেও উনি জানতে পারবেন। এই বোধটি তার মধ্যে কাজ করছে না। ডিজিটালি তারা খুব মানে এমন একটা জায়গায় আছে, খালি গুগলটা উনি জানেন না। এটা হলো মানুষকে ছোট করা, দলকে ছোট করা, রাজনীতিকে ছোট করা। উনি যে প্রতিষ্ঠানে থাকেন, সেই প্রতিষ্ঠানই তো হচ্ছে 16 বছর ধরে স্বৈরতন্ত্রের পূজা করছে। তিনি এখন সেটাকে রক্ষা করার জন্যে জামাতকে যদি সমর্থন দেন, জামাত কোনো সুস্থ না। বিএনপি একটা সঠিক কথা বলার পরে ডিজিটালি তারা ডেভেলপড করছে। তারা একটা মানুষকে কতটা ছোট, কতটা নোংরামি করতে পারে, এটি আবার তিনি বলছেন না, যাতে আবার জামাত অখুশি হয়। বিএনপি পারে না, আমার নিজের অভিজ্ঞতায় আছে। সেই জন্যে মানে কথার কারুকার্যতায় সাংবাদিকদের তো একটা সুবিধা আছে, রাজনীতিবিদ সরাসরি বলে, আর সাংবাদিকরা এটাকে অলঙ্কৃত করে বলে। বিএনপি এখন সামনের সব থেকে বড় রাজনৈতিক দল, তার ত্রুটি থাকতেই পারে, সে বিতর্ক সৃষ্টি করতে পারে, কিন্তু তার সমালোচনার একটা ভাষা আছে। বাংলাদেশে আমার কাছে মনে হয়নি যে আমি এত নিরেট, গাধা এবং গবেট। ওই সিটে এখনও আমি 2 বারের সাবেক এমপি, কেউ নাই, জামাতের নাই। এবং এখনও গেলে আমার যে প্রভাব, সেটা হচ্ছে উনি ডিজিটালি উনি দেখেও ওইটা পছন্দ করতে পারবেন না, যেহেতু রক্ত মাংসে, চিন্তায়, ভাবনায় জামাতের মধ্যে ঢুকে গেছে। এছাড়া আর তো আমার বলার কিছু নাই। কারণ একটা ভদ্রতার খাতিরেও এই কথা জানা উচিত, সরাসরি সামনে যে উনি নিজেও ভোটের কথা জানেন না। সাংবাদিকতার একটা মাত্রা থাকে, বক্তব্য উপস্থাপনের একটা মাত্রা থাকে। আমি তো বিএনপির রাজনীতি ঘুটেছি, মিনিমামটা আমি রাখার চেষ্টা করি। সেজন্য বাংলাদেশের রাজনীতিটা এখন এই জায়গায় গেছে যে বিএনপি যেন কোনোভাবে না আসতে পারে, যারা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তানে কখনো সংখ্যাগরিষ্ঠতা তো দূরে থাক, বিরোধী দলও হয় নাই, তাকে এখন সম্ভাবনার আসনে বসানোর জন্য উদ্গ্রীব হয়ে গেছে, যারা ভোটই করতে চাচ্ছে না। তার সঙ্গে বিএনপিকে তুলনা করে বিএনপিকে খাদে ফেলে দেওয়ার এক ধরনের চেষ্টা, উদ্যোগ। এটা আমি কি বলবো, শয়তানি নাকি মূর্খামি, কি বলবো? সেই জন্য আমার কাছে সুস্থ চিন্তার বৈপরীত্য দিক হচ্ছে স্বৈরতন্ত্রের আশ্রয় নেওয়া, আর স্বাভাবিক চিন্তা এবং গণতন্ত্রের ভাবনা হচ্ছে সুস্থতার একটা লক্ষণ, সেটা গণতন্ত্র। এখন আপনি কোনটা বেছে নেবেন? আমি কোনটা কিছু বলবো না, আমি এই না, আপনার এই জন্যই না, আপনাকে আমি সমালোচনা করছি না, ওকেও সমালোচনা করি, বাস্তবতাটা আমি তুলে কনভারসেশনটা আমি আর এখান থেকে বেশি দূর এগিয়ে নিতে চাই না। জাস্ট আমি একটা আপনারা কি প্রত্যাশা করেন কি না, যারা রাজনীতি করে না, সাংবাদিক বা সিভিল সোসাইটি বা অন্যরা, আপনারা দলের যে দলই হন না কেন, যে ভাষায় কথা বলবেন সেই ভাষায় আপনাদের হয়ে কথা বলতে হবে। ইভেন আপনাদের প্রতি সহানুভূতি থাকলেও
বা সমর্থন থাকলেও কেউ যদি একটু সমালোচনা করে সেটা ঠিক আপনাদের আন্ডারমাইন করা, অপমান করা না, অসম্মান করা। এটাকে একটা ছোট্ট পয়েন্ট দিলাম যে উনি জানেন না, আর ওনাকে বললাম যে 1 সেকেন্ডে আমি বলে দিতে পারি। আমি ছাত্রদলের সভাপতি ছিলাম তো, আমি আর রাখেন আপনি, আমি তো 2 বার এক্স-এমপি ছিলাম। সরাসরি অপমান সামনে বসে ইনি ছাড়া পৃথিবীতে আমার দ্বিতীয় কোনো ব্যক্তি আজ পর্যন্ত করে নাই। যে কারণে আমি যে ভাষায় আমাকে বলেছেন যে আমি বিএনপিকে ছোট করেছি, আমি যে ভাষায় ওনাকে সমালোচনা করব, আপনার এতগুলো আমি টকশোতে আসছি, একটা খুঁজে পাবেন না। জি মঞ্জু। হ্যাঁ দুদু ভাই, আপনি যে জায়গায় বুঝতেছেন, আমি কিন্তু আপনাকে বলি নাই যে আপনি জানেন না। আমি বলেছি যে তাদের ফোন নাম্বার, আমি এটা রিনিউন করার জন্য বলবো এখনই, এটা অফ বন্ধ করে এটা না কাটার জন্য এখনই বলার জন্য বলবো। না, যে ডাটাবেস তারা তৈরি করেছে, প্রত্যেকের ফোন নাম্বার পর্যন্ত ডাটাবেস তৈরি, সবগুলো আমার কাছে আছে। আপনি কি করে জানলেন আমার কাছে নাই? আমি ইলেকশন করছি ওখানে জামাত কখনো কোনোদিন জিততে পারে না। আমি জিতার পরে আপনি আমার ক্যাপাসিটি সম্বন্ধে সন্দেহ পোষণ করছেন, আর তাকে আপনি বারবার হারার পরে আপনি তাকে আমার মাথার উপরে তুলে আকাশে উঠাচ্ছেন। যে বাস্তবতা আপনি সরাসরি বলতে পারেন, বাস্তবতাটা তো বললাম। আপনার কাছে ভোটার নাই, আমার কি বলে ফোন নাম্বার নাই, তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই কথাটা আপনাকে বলছি। না না, আমি ওই জন্যই বললাম অতীতের 2টা নির্বাচন, আপনি কিসের জন্য আসছেন, হয়তো অতীতের 2টা নির্বাচন আর সামনের নির্বাচনটা একটু ডিফারেন্স হবে। এটা তারেক রহমান সাহেব নিজে পর্যন্ত বলছেন যে সামনের নির্বাচনটা কঠিন হবে। সেই কঠিনের প্রস্তুতিটা সম্পর্কে আপনারা বলছেন। 100 আপনাকে আমি ছোট করে কথা বলি নাই, সরাসরি এখানে আপনাকে ছোট করে কথা বলি নাই। আমি একটা কথা বলতাম না, আপনাকে ছোট করে আমি কথা বলি নাই, কিন্তু আমি ভোটার জানি না, আমার কাছে ফোন লিস্ট নাই। এটা কি? এটা কি প্রশংসার বাণী? সাধারণভাবে বলতে গিয়ে হয়তো ব্যক্তিগতভাবে বলা হয়ে গেছে। বাট আপনি একটু এই জুলাই সনদ নিয়ে এখন কি মনে হচ্ছে, এইটার এই যে বাস্তবায়নের জন্য আদেশ যেটা, সেটা কি ধরনের রূপ হতে পারে বা পরবর্তী কার্যক্রম কি বলে মনে হচ্ছে, এবং তার আগে গণভোটের যে বিতর্ক? জুলাই সনদটা এটা শেষ পর্যন্ত গভর্নমেন্ট এটা নিয়ে খেলবে। গভর্নমেন্ট এখন এটা নিয়ে খেলবে, রাজনৈতিক দলগুলো এটা নিয়ে খেলবে। এখন এই খেলার মধ্যে কে জিতবে কে হারবে, শেষ পর্যন্ত এনসিপি যে স্ট্যান্ডে আছে যে এখন তারা শাপলা ছাড়া নির্বাচনে যাবে না। তারা দেখতে পাচ্ছে যে শাপলা কলি, যে তারা দেখতে পাচ্ছে যে শাপলা তারা চেয়েছে, এখন শাপলা কলিতে এসে ঠেকেছে, সুতরাং আরেকটু গেলে তারা শাপলাটা পাবে, এটা তারা দেখতে পেয়েছে। তো এই দেখাটা আরেকটু চাপ দিলে তারা পারবে। নির্বাচন কমিশন নিয়ে তারা প্রশ্ন করতেছে, নির্বাচন কমিশন নিয়ে অনেক আগেই তারা বলেছে নির্বাচন কমিশন রিফর্ম করতে হবে, সেই জায়গাটায় তারা আসছে। এখন এনসিপি এনসিপি কিন্তু তাদের অবস্থান থেকে একটু সরে আসছে। তারা বলছে নির্বাচন বা গণভোট আগে হতে পারে, আগে হলে ভালো, না হলে নির্বাচন হতে পারে। কিন্তু জামাতের যে স্ট্যান্ড, এটা হার্ড লাইনে চলে গেছে যে গণভোট আগে না হলে নির্বাচন হবে না। তো সেই জায়গাটায় সরকার এখন চাপিয়ে দেওয়া ছাড়া এই জুলাই সনদ নিয়ে কিছু হবে না। বাস্তবায়নটা এখন আপনি 71কে সামনে রাখবেন নাকি 24কে সামনে রাখেন। যারা 24কে সামনে রাখতে চায় তারা তো 71কে গ্লোরিফাই করবে না। আর 71 না থাকলে তো আমাদের মুক্তিযুদ্ধ থাকে না, 71 না থাকলে আমাদের পতাকা থাকে না, 71 না থাকলে বাংলাদেশের রাজনীতি থাকে না। এখন তারা এই টোটাল বিষয়টাকে মুছে দেওয়ার জন্য 24কে সামনে আনতেছে। এটা নিয়েই তো এখনকার মূল এজেন্ডা। বিরোধী নিষ্পত্তির কোনো প্রক্রিয়া দেখেন? সলিউশনটা হইতে হবে সবাই মিলে, কারণ নির্বাচনটা করতে হবে। নির্বাচনটা যত দ্রুত করবে এবং ফেব্রুয়ারির 15 তারিখের আগে নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সেক্রেটারি যেটা বলেছে, সেই 15 তারিখের আগে নির্বাচনটা হইতে হবে। 15 তারিখের আগে। আবার ওনারা এই ধারণা দিচ্ছেন যে বড় একটা আঘাত আসতে পারে, প্রধান উপদেষ্টা বলছেন। হ্যাঁ, বড় একটা শক্তির নির্বাচন প্রতিহত করার জন্য, বানচাল করার জন্য চেষ্টা করতে, ফোরকাস্ট তো উনি নিজেই দিচ্ছেন, বিভিন্ন লোকজনকে দিয়েছেন। এখন বড় একটা বিষয় যদি আঘাত যদি আসে, সেইটা যদি তিনি মোকাবেলা করতে না পারেন, সেটা ওনার ব্যর্থতা, ওনার অক্ষমতা। কিন্তু ওনাকে তো বাংলাদেশের মানুষ অক্ষম একজন মানুষ হিসেবে রাখেন, চিন্তা করেন না। ওনাকে মনে করছেন উনি সক্ষম মানুষ, সকল কিছু প্রবলেম সলভ করতে পারবে, সকল কিছু মোকাবেলা করতে পারবে। সেই জায়গাটায় ব্যর্থ হলে ব্যর্থতার দায় নিয়ে ওনাকে চলে যেতে হবে। কারণ ইতিহাস
কাউকে ক্ষমা করবে না। মিস্টার শামসুজ্জামান দুদু, যে বিতর্কের মধ্যে এখন বাংলাদেশ আছে, এর আশু নিষ্পত্তি দেখেন নাকি জটিলতা বাড়বে বলে মনে হয়? আমি আস্থাবাদী এখনো যে এই দেশে ফেব্রুয়ারি মাসে প্রথম অর্ধেই নির্বাচন হবে, কিন্তু এই নির্বাচনের যে প্রস্তুতিটা সেটা বর্তমান সরকারের দৃশ্যমান হচ্ছে না। কিন্তু সেটি যদি এদিক ওদিক হয়, গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে যে এখন এই যে বিতর্ক, জুলাই সনদের তো অলরেডি আমরা স্বাক্ষরকারী, স্বাক্ষর করেছেন, কিন্তু হ্যাঁ, ইস্যুটা তো এখন স্বাক্ষরকারী, বাস্তবায়নের ইস্যু। এটা বাস্তবায়নের প্রশ্নে যে গণভোটের প্রসঙ্গে আসছে, সেটা আমাদের প্রস্তাব আছে যে একই দিনে এটা হতে পারে, মানে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট যেটি করতে হয়, দুটো ব্যালট হলেই এটা খুব সহজে মিটে যায়। কারণ জুলাই সনদের সমর্থনটা নিয়ে তো পরবর্তী সংসদ এটাকে রেকটিফাই করবে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আমার দলে বিশ্বাস করে, যে জুলাই সনদ পাশ কাটিয়ে আগামী দিন সামনে এগোনো, এটা যারা করবে, এটা একটা ভয়াবহ পরিস্থিতি তাদের মুখোমুখি হতে হবে। কারণ জুলাইয়ের এই দেশের সামগ্রিক ইতিহাসটাই বদলিয়ে দিয়েছে। সেটা যে ধারণ করা, সেটাকে নিয়ে চলা, সেটার বোঝার চেষ্টা করা, এটা নিয়ে মত দ্বিমত কিছু কিছু পয়েন্টে থাকতে পারে, কিন্তু সামগ্রিক বিষয়টি এটা মানে ধারণ করা সম্ভব বলে এটা কিন্তু আমরা অলরেডি স্বাক্ষর করেছি। সেই জন্য আগামী দিনে যা কিছু হবে, যেটাই গণতান্ত্রিক, সেটাই জুলাই সনদের স্পষ্ট করে উল্লেখ আছে। হয়তো কিছু কিছু পয়েন্টে দ্বিমত কেউ কেউ করতে, কিন্তু আপনার দলের নেতারা তো বলছেন যে এটা জাতির প্রতারণা করা হয়েছে এবং আপনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমি কিছু কিছু ক্ষেত্রে উল্লেখ করছি যে যেটা স্বাক্ষর করা হয়েছে পরবর্তীতে কিছু সংশোধন করছে, যেটা গ্রহণযোগ্য না, যেটা মানে আমাদের দল তো স্পষ্ট করে প্রকাশ্যে বলা হয়েছে। তো যে কারণে এই সরকারের কিছু ব্যক্তি সম্বন্ধে আমাদের মন্তব্য আছে, যারা এক বছর দীর্ঘ আলোচনা করার পরে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সেই ঐক্যমত কমিশনের আলোচনা, সেটি তো প্রকাশ্যই হয়েছে, অনলাইনেও সবাই দেখছে। তো স্বাভাবিক কারণে সেখানে যদি আবার এদিক ওদিক করা হয়, এটা দুঃখজনক, এটা প্রতারণার শামিল। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সরকারের উচিত যত দ্রুত সম্ভব তাদের যে দায়িত্ব, মূল দায়িত্ব, সংস্কারের কথা তারা বলেছে বটে, দু চারটা জায়গায় ছাড়া উল্লেখযোগ্য কোনো কিছু করতে পারে না তারা। দু একটি জায়গায় উদ্যোগ নিয়েছে, কিন্তু এখন যত দ্রুত পরিস্থিতি তৈরি হচ্ছে, এই পরিস্থিতিগত কারণেই নির্বাচনের মধ্যে দিয়ে একটি নির্বাচিত পার্লামেন্ট এবং সরকার যদি তারা উদ্যোগী না নেয়, তাহলে সংকট আরও ঘনীভূত হতে পারে এবং যা আমাদের কারোর জন্যে ভালো হবে না। সো মঞ্জুর ইসলাম, ক্লোজিং রিমার্কস। সংকট যেটা দুদুভাই বললেন, সংকট তো বাড়বে, কারণ সংকট যেটা তথ্য উপদেষ্টা যেটা বললেন যে সংঘাত, রাজনৈতিক দলগুলো মুখিয়ে আছে, সংঘাত হবে এবং আগামী 2-3 মাসের মধ্যে দেখতে পাবেন। এবং সেটা যদি তিনি জেনে শুনে বলেন এবং সরকারের ইনফরমেশন, তথ্য উপদেষ্টা যখন বলছেন সেটা তো সরকারের ইনফরমেশন, তো সরকারের ইনফরমেশন যেহেতু আমরা জেনে গেছি, সুতরাং সবাইকে একটু প্রস্তুত থাকতে হবে এরকম কোনো ঘটনা যাতে না ঘটে। নির্বাচনটা করতে হবে, এখন এই মুহূর্তে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচন বাইরে রেখে যদি কেউ কিছু চিন্তা করে, তখন মানে আমেরিকাতে ডিম মারা হয়েছে, যেটা আমি আগেও বলেছি, এখন দেশের মধ্যে কিন্তু ডিম প্রস্তুত থাকবে, ডিম ছাড়া কিন্তু এই প্রবলেম সলভ হবে না। নির্বাচনটা করতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই। মিস্টার শামসুজ্জামান দুদু, আমি তো একটু আগেই বললাম, ফাইনাল রিমার্কস। হ্যাঁ, স্বাভাবিক কারণে যে দেশ, জনগণ, এমনকি সরকার যত হেজিটেশন করবে এই সরকার, তত সংকট আরও ঘনীভূত হবে। এটা আমার পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে। যত দ্রুত সম্ভব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তত দ্রুত স্থিতিশীলতা আসবে। আমাদের সংকট তো অনেক, একটু আগে আমরা দুজনেই আলোচনা করছি যে বেকার সংখ্যা এই সরকার কমাতে পারেনি, বাড়ছে। এই ধরনের যদি খাত অনুযায়ী আমরা আলোচনা করি, এই সরকারের সাফল্য বলতে তেমন কিছু নাই, খালি সময় তারা নিজেরা নিয়ে তারা কি কাজ করছে এটা আমরাও জানি, সবাই জানে। ওটা আরও তিক্ততা বাড়বে আলোচনা করলে। সেই কারণে আমার কাছে মনে হচ্ছে আমরা গণতন্ত্র যত দ্রুত ফিরতে পারবো তত ভালো, স্বাভাবিক, দেশের জন্য, মানুষের জন্য, এই সরকারের জন্য।
দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মঞ্জুর ইসলাম এবং মিস্টার শামসুজ্জামান দুদু অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি খুব আশাবাদী এবং ওনারা যেহেতু দুপাশে বসে এত আশাবাদী, আমি নৈরাশ্যটা ছড়াতে চাই না। গণতন্ত্রের উত্তরণটা আমাদের জন্য খুব জরুরি এবং তার জন্য নির্বাচনটাও জরুরি। তবে আমরা আশা করব যে নির্বাচন যেন একটা ভালো নির্বাচন হয়, এই নির্বাচনকে ঘিরে যেন নতুন কোনো বিতর্ক তৈরি না হয়। তবে নির্বাচনের আগে যে সংকটগুলো আছে সেই সংকটগুলোর নিষ্পত্তি বা সুরাহা হবে কীভাবে, সেটা খুব সহজে অনুমেয় নয়। তবে আমরা আশা করব যে সরকারের মধ্যে সদিচ্ছার একটা উদয় হবে, যে দেশের গণতন্ত্রের উত্তরণ ছাড়া কোনো বিকল্প নেই এবং তার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনেরও কোনো বিকল্প নেই। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।